আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের রায় বিচারপতিদের সই, সাজা পরোয়ানা পাঠানো হবে ইন্টারপোলে। লটারির মাধ্যমে ৬৪ জেলায় এসপি পদায়ন ও বদলি। আগে কেউ নির্বাচনী দায়িত্বে ছিলেন না স্বরাষ্ট্র উপদেষ্টা, পদোন্নতি পেলেন ৮২৬ বিচারক। ৫০ থেকে ৬০% ভোট পড়লে নির্বাচন অংশগ্রহণমূলক হবে, জার্মান রাষ্ট্রদূত। নির্বাচনের সব দলের অংশগ্রহণ নিয়ে পশ্চিমাদের চাপ নেই, পররাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে যে কোনো ভুল সিদ্ধান্তে জাতিকে চরম মূল্য দিতে হবে, মন্তব্য মির্জা ফখরুলের। গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান। নির্বাচন প্রতিহতের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সিএসির। কাল থেকে পোস্টাল ভোটিং নিবন্ধনে সময়ের বাধা থাকছে না। এবং ভয়াবহ আগুনে সর্বশান্ত করাইল বস্তির বাসিন্দারা। নতুন করে ঘর গোছানোর কাজে ব্যস্ত, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সহায়তা দেবে সরকার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় বিচারপতিরা সই করেছেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর ৩ বিচারপতি স্বাক্ষরের পর তা প্রসিকিউশন ও জেলা ম্যাজিস্ট্রেটের দপ্তরে পাঠানো হয়েছে। এছাড়া রায়ের কপি পেয়েছেন বলে জানিয়েছেন মামলার একমাত্র গ্রেফতার আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আইনজীবী। জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গত ১৭ নভেম্বর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে দণ্ডিত ২ জনের সম্পদ বাজেয়াপ্ত করে শহীদদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের নির্দেশনাও দেন আদালত। এছাড়া আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেয়া হয় ৫ বছরের কারাদণ্ড। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সাজা পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রসিকিউশন। নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপারকে পদায়ন ও বদলি করা হয়েছে। তবে এই পদ্ধতি সঠিক মনে করছেন না অপরাধ বিশেষজ্ঞরা। তারা বলছেন পুলিশের মনোবলে ধাক্কা লাগবে। শুধু লটারিতে পুলিশ পদায়ন করলে নিরপেক্ষ নির্বাচন হবে না বলেও মনে করছেন তারা। মেধাবীদেরই নিয়োগ দেওয়া হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন সাজাতে শুরু করেছে সরকার। সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে পুলিশে। তারা যাতে কোনো প্রার্থীর পক্ষে কাজ করতে না পারে, সেজন্য দেশে প্রথমবার লটারি করে সব জেলায় এসপি বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে ১৮ জন নতুন, ৪৬ জন বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন। যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এইটার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি: এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে। মেধাবীরা কেউ বাদ পড়ে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের চেয়ারম্যান সাজ্জাদ সিদ্দিকী বলছেন, উন্নত বিশ্বে এমন নজির নেই। লটারির এসপিদের আত্মবিশ্বাসও খুব একটা শক্ত হবে না। এত আগ বাড়িয়ে নিউট্রালিটি প্রমাণ করতে যাওয়ার টেন্ডেন্সিটাও কিন্তু নেগেটিভ। আমি যদি যোগ্য হই, আমার যদি কনফিডেন্স থাকে, তাহলে আমি ইউনিভার্সাল যে সমস্ত স্ট্যান্ডার্ড রুলস আছে তার বাইরে গিয়া এমন কোনো বিকল্প তৈরি করব না গা বাঁচানোর জন্য। এটা কাইন্ড অফ এক ধরনের গা বাঁচানোর নিউট্রালিটি। এর ফলে দুটো ক্ষতি হচ্ছে। একটা হচ্ছে বর্তমান প্রশাসনের উপর মানুষের একটা নেগেটিভ দৃষ্টি চলে আসবে যে তারা ব্যর্থ যোগ্য ব্যক্তিকে সঠিক জায়গায়, কারণ এন্টায়ার পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে একটা তারা এক ধরনের ডিহিউম্যানাইজ হবে, আমার কাছে মনে হয় ডিমিন্ড হবে তাদেরকে, তাদের মনোবল বরং আরো ভেঙে যাবে। তিনি বলছেন, বিতর্কিত নির্বাচনগুলোতে শুধুমাত্র পুলিশই অপকর্ম করেছে এমন নয়,
সংশ্লিষ্ট সবাই জড়িত ছিলেন, তাই লটারি একমাত্র সমাধান নয়। আমরা একেবারে ন্যারোলি চিন্তা করছি, পুলিশকে লটারির মাধ্যমে ডেপ্লয় করার মাধ্যমে আমি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা এগুলো সব কাব্যিক চিন্তা ভাবনা। একক পুলিশ কখনোই কোনোভাবেই কোনো দুর্বৃত্তায়নের জন্য রেসপন্সিবল না। এন্টায়ার সিস্টেম ইজ করাপ্ট, এবং এই যে এন্টায়ার সিস্টেমটাকে যদি আপনি কালেকটিভলি রেসপন্সিবল না করেন এবং যার যতটুকু দায় তাকে ততটুকু দায় না দেন, কেবলমাত্র পুলিশের উপর দায় দিয়ে এবং পুলিশের কাছ থেকে এক্সপেকটেশন বাড়িয়ে আমরা আসলে আরেকটা অন্ধকার সময়ের মধ্যে ঢুকে যাচ্ছি বলে মনে হচ্ছে। জানা গেছে ওসিদেরও লটারির মাধ্যমে পদায়নের চিন্তা রয়েছে সরকারের। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। 3টি পদে মোট 826 জন বিচারককে পদোন্নতি, পদায়ন ও বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এর মধ্যে 250 জনকে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ, 294 জনকে যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ ও 282 জনকে সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। 50 থেকে 60% ভোট পেলে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে মনে করেন জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটস। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আশা করেন শান্তিপূর্ণ প্রচারণা এবং মত প্রকাশের স্বাধীনতা আগামী নির্বাচনে থাকবে। এদিকে সব রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করতে সরকারের উপর পশ্চিমাদের চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার দেয়া চিঠির জবাব এখনো আসেনি বলে জানান উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিকেবের আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস। জাতীয় প্রেস ক্লাবে ডিকেব টকে 2026-এর নির্বাচন অংশগ্রহণমূলক করতে দেশের সিংহভাগ ভোটার তাদের মত দেবেন বলে আশা করেন তিনি। First of all, I would like to see, of course, a peaceful election campaign where parties refrain from political violence amongst each other. A high election turnout. I think Professor Yunus had mentioned a threshold of 60%, which would be the earmark or the goal to reach. I think that's very reasonable. Now we don't know that, and of course we cannot influence that. শেখ হাসিনার বিচার ইস্যুতে রাষ্ট্রদূত বলেন, ক্ষমতার অপব্যবহারের বিচার হতে হবে, তবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ইউরোপবাসী। The European Union and Germany has always been against the death penalty, without exception. So of course we are also in this case against the death penalty. This attempt to confront the abuse of power and the injustice of the past has to be done in a way that respects the basic ideas of rule of law. It has to be due procedure. এদিকে গণমাধ্যমের প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, আওয়ামী লীগকে নির্বাচনে আনতে অন্তর্বর্তী সরকারের উপর আন্তর্জাতিক কোনো চাপ নেই। আমার উপর কোনো চাপ নেই। নির্বাচন কিরকম হবে না হবে পরে আমার মনে হয় প্রফেসর ইউনূস স্পষ্ট ধারণা দিয়েছেন। বাকিটুকু নির্বাচন কমিশনের বিষয় এবং বাংলাদেশের নির্বাচন খুবই সুষ্ঠুভাবে অংশগ্রহণমূলকভাবে শেষ হবে, এটাই আমি বিশ্বাস করি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের কথা জানিয়ে ভারতকে যে চিঠি দেয়া হয়েছে তার উত্তর দ্রুত আসবে বলেও আশা করেন তিনি। আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে যেন ফেরত দেওয়া। আমি তো আগের কিছুটি উত্তর পাইনি এখন, কাজে এটা একেবারে কালকে আমাকে ওই এক সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না, তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। বিমানের বহরে এয়ারবাস যুক্ত করতে ইউরোপের প্রস্তাব ঢাকা না নিলে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচনে কোনো ভুল সিদ্ধান্ত নিলে জাতিকে এর চরম মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। আরেক অনুষ্ঠানে করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানান তিনি। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আয়োজিত প্রথম আলো সুধী সমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এতে তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জাতি যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল সে পথেই আছে দেশ। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণের যে সুযোগ তৈরি হয়েছে তা নষ্ট হতে দেওয়া যাবে না। তিনি বলেন, আগামী নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এই নির্বাচনটা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ, বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই নির্বাচনে যদি আমরা কোনো ভুল সিদ্ধান্ত নেই তাহলে জাতি এর জন্য অনেকটা আমি মনে করি যে তাকে পে করতে হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ কখনো ভুল করে না, এবারও ভুল করবে না, সঠিক সিদ্ধান্ত নেবে। এর আগে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে বিএনপি মহাসচিব বলেন, করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। সম্প্রতি বাউলদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। আমি সরকারের কাছে দাবি করব, সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি দাবি করি। বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাই। তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। এদিকে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে জনগণের কাছে করা অঙ্গীকার অন্তর্বর্তী সরকারকে রক্ষা করতে হবে। যেটা সরকারও অঙ্গীকার করেছেন সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অধিকার জনগণের, সেটা যাতে নিশ্চিত হয়। তারা নিরপেক্ষ সরকারের দায়িত্ব পালন করছেন, সেই দায়িত্ব পালন করবেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। যারা নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে। সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএসি এসব কথা বলেন। মনির হোসেন তোপুর রিপোর্ট। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণ, তবে কেন্দ্র দখল করে ভোট জালিয়াতি করতে হানা দেয় একটি দলের সমর্থকরা। স্লোগান দিয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন সহায়তার জন্য খবর দেয় বিজিবিকে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজিবি। এই ঘটনা বাস্তব না হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভোটের দিন যে কোনো কেন্দ্র দখলের ষড়যন্ত্র করতে পারে দুষ্কৃতিকারীরা। হামলা, ভাঙচুর, এমনকি ব্যালট বক্স ছিনিয়ে নিতে পারে তারা। এসব শঙ্কা বিবেচনা করে সরেজমিনে নির্বাচনী প্রশিক্ষণ নিচ্ছেন বিজিবি সদস্যরা। এটা তো আরো ইমপ্রুভ করবে গ্রাজুয়ালি, এবং ভোট আস্তে আস্তে ভোটের তারিখ আসতে আসতে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন এবং সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা তো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে 30 তারিখে আবার বসছি উইথ স্পেসিফিক প্রপোজালস এবং ওখানে সব ডেপ্লয়মেন্ট স্ট্র্যাটেজিটা ফাইনাল হবে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ঝুঁকি বিবেচনা করে কেন্দ্রগুলোতে লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করে বাহিনী মোতায়েন করা হবে। যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব, যাতে কেউ সহযোগিতা লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে, সাংবাদিকদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, ভোটারদের সহযোগিতা লাগবে। সুতরাং সবাই মিলে এই ধরনের সিচুয়েশন, অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব এবং ইনশাআল্লাহ অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন হবে না। মানুষ তো সবাই বুঝতেছে যে এটা সুন্দর, সবাই একটা সুন্দর নির্বাচন চায়। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসছে নির্বাচনে বিজিবির 1210 প্লাটুন সদস্য সারা দেশে নির্বাচনী দায়িত্ব পালন করবেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। পোস্টাল ভোটিং নিবন্ধনে কাল থেকে সময়ের আর কোনো বাধ্যবাধকতা থাকছে না।
এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা বিশ্বের যে কোনো দেশ থেকে যে কোনো সময়ে অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন 18 নভেম্বর থেকে শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশকে 8টি জোনে ভাগ করে এর প্রতি জোনে 5 দিন করে নিবন্ধনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তবে তা প্রবাসীদের সুবিধা বিবেচনা করে এখন থেকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে বলে জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার হোসেন। কিছু ত্রুটি ইতোমধ্যে সমাধান করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নিবন্ধন করতে যে ঠিকানা, ওটিপি সহ অন্য কোনো সমস্যার সম্মুখীন হলে তা তাৎক্ষণিকভাবে সমাধান করা হবে। আউট অফ কান্ট্রি ভোটিং আপনারা জানেন যে 5 দিনের যে ব্যারিয়ারটা ছিল এবং আমাদের যে 8টা রিজিয়ন ভাগ করা ছিল, এটা এখন আর প্রযোজ্য থাকবে না। 27 তারিখ 00 আওয়ার থেকে এটা ওপেন হয়ে যাবে সবার জন্য, যে যেখান থেকে তার সুবিধা মতন করতে পারবেন। নতুন করে ঘর গোছানোর কাজে ব্যস্ত করাইল বস্তির বাসিন্দারা। আগুনে সর্বশান্ত হয়ে খোলা আকাশের নিচে থাকা এসব মানুষ ঋণ করে হলেও ঘুরে দাঁড়াতে চান। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 1500 ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। মিজান শাহজাহানের রিপোর্ট। পরিসংখ্যান বলছে বর্তমানে প্রায় 3 কোটি মানুষের বসবাস রাজধানী ঢাকায়। মেগা এই সিটিতে বড় বড় অট্টালিকার সাথে আছে বস্তিও। এ যেন বাতির নিচে অন্ধকার। বনানী থানার আওতাধীন করাইল বস্তিতে 3 থেকে 4 মাস পরপরই আগুন লাগে, পুড়ে ছাই হয়ে যায় বাড়ি ঘর। তবে এবারের আগুন অন্য যে কোনো বারের তুলনায় ভয়াবহ। লিটন খলিফা বরগুনার আমতলীর এই দিনমজুর পরিবার নিয়ে করাইল বস্তিতে থাকেন 2 দশকেরও বেশি সময় ধরে। টিনের এই ছোট্ট ঘরটি তার ভালোবাসার ঠিকানা, কিন্তু মঙ্গলবারের আগুন পুড়ে ছাই করে দিয়েছে তার সেই শান্তির নীড়। আমার এই সুকেস, এই সেলাই মেশিন, ফ্রিজ, অর্ডার কিছুই আমি একটা কিছু বাড়ি করতে পারি নাই। আমার পরনের কাপড় চোপড়গুলো বাড়িতে নেই। আমি যে অবস্থায় আসলাম ওই অবস্থায় গেছি। সব হারিয়ে 2 চোখে অন্ধকার দেখছেন বস্তির প্রায় 1500 পরিবারের বাসিন্দারা। আগেরবার আগুনে পোড়ার পর ঋণ করে নতুন বাড়ি বানিয়েছেন কেউ কেউ। সেই ঋণ পরিশোধ না হতেই আবার গৃহহারা তারা। রিক্সা চালাইতাম, থাকতাম, খাইতাম, বাসায় আবার পাইছি না। সবকিছু বুঝে গেছে, একটা গাড়ি আছে লয়ে গেছে গা। একবার পড়ছে উঠেছি, ঋণ পিন করে এই ঋণ এখনো শোধ করতে পারিনি, আবার এই যে পড়লো। বাড়িতেও নাই কিছু, এখন সরকারি জায়গা বস্তি এলাকায় সবাই মানে থাকে, এখন আমরা থাকি। সরু রাস্তার কারণে করাইল বস্তিতে উদ্ধারকারী বাহিনীর যানবাহন প্রবেশের সুযোগ নেই। ফলে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। আগুনটা তো লাগে আপনার ভিতর সাইডে, এই ভিতর সাইডে গাড়ি গুড়ি ঢোকার কোনো ব্যবস্থা নাই। রাস্তাও এরকম, রাস্তা তো নাই বলতে গেলেই চলে। আমার মারও পাই না, আমার বাবারও পাই না, কেউ পাই না। আমরা 3 ভাই 1 বোন। লাইনের গ্যাস না থাকায় শত শত পরিবার রান্নার কাজে ব্যবহার করছে সিলিন্ডার। কোনো কারণে একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ড হলে অসংখ্য সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার আশঙ্কা থেকেই যায়। আগুন লাগার পর পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদে বের হয়ে যেতে পারলেও শেষ সম্বলটুকু পুড়ে ছাই হয়েছে আগুনে। এমনকি দিন আনে দিন খাওয়া এসব মানুষের শেষ সঞ্চয়টুকু পুড়ে ছারকার হয়েছে। বুকের ভিতর তুষের আগুন চাপা দিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন এসব বস্তিবাসী। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। চলতি বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 6,44,000 কোটি টাকা, যা বিগত 25 বছরের মধ্যে সর্বোচ্চ। দেশে মোট বিতরণ করা ঋণ 18,03,800 কোটি টাকা, যার 35.37%, 6,44,000 কোটি টাকা খেলাপি, যা জুলাইয়ের তুলনায় 1.3% বেশি। এর আগে জুলাই প্রান্তিকে খেলাপি ঋণ ছিল 6,08,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক জানায়, লুকানো খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলো মূলধন ঘাটতিতে পড়ে। আন্তর্জাতিক নিয়ম মেনে এবার সম্ভাবনাময় খেলাপি ঋণ অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে নির্বাচনের আগ পর্যন্ত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। রোববার এই বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।
প্রসিকিউশন জানিয়েছে, গত 23 নভেম্বর চ্যানেল 24-এ একটি টকশোতে বিএনপি নেতা ফজলুর রহমান ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে বলেন, আমি প্রথম দিন থেকে বলছি এই কোর্ট আমি মানি না। প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বলা আছে, কোনো ব্যক্তি এই ধরনের কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল ব্যবস্থা নিতে পারবে। এক্ষেত্রে আদালত 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করতে পারবেন। শুধুমাত্র উনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নয়, উনি এই ট্রাইব্যুনালের সমস্ত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। যারা বিচার প্রার্থী তাদের প্রতি চরম অবজ্ঞাসূচক বক্তব্য, বিশেষভাবে বিচারকদের প্রতি অবমাননা করে। সেই সাথে উনি প্রসিকিউশন টিমকে চ্যালেঞ্জ করেছেন, আমাদের আইনের 11(4) ধারা অনুযায়ী বিচার প্রক্রিয়া, বিচারক এবং কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত করে এই ধরনের কোনো বক্তব্য দেওয়ার অধিকার কারো নাই। পুনরায় চাকরিতে বহালের দাবি জানিয়েছেন 2007 সালে পুলিশে নিয়োগ বঞ্চিতরা। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তারা বলেন, 2007 সালে 536 জন পুলিশ ও 221 জন সার্জেন্ট প্রার্থী বৈষম্যের শিকার হয়েছে, তাই অনতিবিলম্বে চাকরিতে যোগদানের অনুমতি চেয়েছেন তারা। জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ে কমিটি গঠন করা হলেও 6 মাসেও এর কোনো সুরাহা মেলেনি, তাই অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। মাননীয় প্রধান উপদেষ্টা নিয়োগ বঞ্চিত 757 জন এসআই ও সার্জেন্টদের অনতিবিলম্বে চাকুরিতে যোগদানের অনুমতি প্রদান করে রাষ্ট্রের সেবায় অংশগ্রহণের আদেশ প্রদান করে আপনি বাংলাদেশে আরেকটি মানবিক দৃষ্টান্ত স্থাপনের অনুরোধ করছি। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি-ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চেষ্টার প্রতিবাদ এবং লালদিয়া ও পানগাঁও ইজারা চুক্তি বাতিলের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছেন শ্রমিক কর্মচারীরা। সকাল 10টা থেকে বেলা 11:15 পর্যন্ত নগরীর বড়পোল মোড়ে এই কর্মসূচি পালিত হয়। এ সময় মা মাটি মহনা, বিদেশিদের দেব না, এই স্লোগান দেন শ্রমিকরা। অবরোধ কর্মসূচি চলাকালে তারা বলেন, বন্দর দেশের লাইফলাইন, এনসিটি স্বয়ংসম্পূর্ণ লাভজনক স্থাপনা, জীবন থাকতে বন্দর বিদেশিদের হাতে ছাড়তে দেয়া হবে না বলে সতর্ক করেন শ্রমিকরা। প্রয়োজনে দেয়া হবে হরতাল। এই সরকার ধৈর্য রাখতে পারছে না, তাদের স্বার্থ কি দেশের জনগণের সেটা প্রশ্ন। আজকে বঙ্গোপসাগর ভূ রাজনীতির রণভূমিতে পরিণত হয়েছে। এটি শুধু বন্দর চুক্তি না, এটা একটা কৌশলগত চুক্তি। আধুনিক ও সময় উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করে বর্তমান পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে সাঁজোয়া কোরের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে বগুড়া সেনানিবাসের আর্মড কোর সেন্টার অ্যান্ড স্কুলের সাঁজোয়া কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। এ সময় সম্মেলনে উপস্থিত সাঁজোয়া কোরের ইউনিটগুলোর অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা দেন সেনাপ্রধান। অনুষ্ঠানে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, সাঁজোয়া কোরের কর্নেল কমান্ড্যান্ট, ডিজিএনএসআই অ্যাডজুটেন্ট জেনারেল, জিওসি 11 পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া এবং সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্বের জনবহুল শহরের তালিকায় দ্বিতীয় এখন রাজধানী ঢাকা। জাতিসংঘের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্ট 2025 শীর্ষক নতুন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে ঢাকায় 3,66,00,000 মানুষের বসবাস। আগামী 25 বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বৃহৎ শহরে পরিণত হবে ঢাকা। এদিকে তালিকায় প্রথম ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। আগে প্রথম অবস্থানে থাকা জাপানের রাজধানী টোকিও এখন তৃতীয়। এছাড়াও তালিকায় দক্ষিণ এশিয়ার শীর্ষ মেগাসিটির মধ্যে রয়েছে ভারতের নয়াদিল্লি ও কলকাতা, চীনের সাংহাই ও গুয়াংজু, ফিলিপাইনের ম্যানিলা, দক্ষিণ কোরিয়ার সিওল। বিশ্বব্যাপী 1 কোটির বেশি মানুষের শহর বা মেগাসিটির সংখ্যা এখন 33টি। হবিগঞ্জ ও সীমান্তবর্তী শেরপুরের প্রচণ্ড শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অগ্রহায়ণের শুরুতে এসব জেলায় তাপমাত্রা কমে যাওয়ায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায়
সড়ক মহাসড়কের দৃষ্টিসীমা প্রায় শূন্য হয়ে পড়েছে। ফলে দুর্ঘটনার হার বেড়েছে এবং যানবাহন চলছে ধীর গতিতে। শীতে কাবু হয়ে পড়া সাধারণ মানুষ আগুন জ্বালিয়ে গরম নিচ্ছেন, আর অনেকে গরম কাপড়ের অভাবে ভাসমান দোকান থেকে পুরনো কাপড় কিনছেন। শেরপুর, শ্রীবর্দী, ঝিনাইগাতি, নালিতাবাড়ি সহ পাহাড়ি ও চরাঞ্চলে কনকনে হিমেল হাওয়ায় নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। ভোরে প্রচণ্ড ঠান্ডায় কৃষক শ্রমিকদের কাজও বিঘ্ন ঘটছে। শীতজনিত সর্দি, জ্বর ও বিভিন্ন রোগে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। এদিকে শেরপুরবাসী বলছেন, জেলায় আবহাওয়া অফিস না থাকায় তাপমাত্রার ওঠানামা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাচ্ছেন না তারা। দ্রুত গতিতে এগিয়ে চলছে খাগড়াছড়ি দীঘিনালা সড়ক প্রশস্তকরণ কাজ। সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 34 কোটি 63 লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, এই কাজ শেষ হলে সাজেক যাওয়ার 3 দশকের ভোগান্তির অবসান হবে। সেই সাথে এই অঞ্চলে বাড়বে পর্যটক ও বাণিজ্যিক কার্যক্রমের গতি। খাগড়াছড়ি থেকে আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। পর্যটন কেন্দ্র সাজেকের পাশাপাশি দীঘিনালা, বাঘাইছড়ি ও লংতো উপজেলার মানুষের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ খাগড়াছড়ি দীঘিনালার এই সড়ক। পাহাড়ি ঢালু দীর্ঘ এই সড়কে রয়েছে 50টির বেশি পাক। এছাড়াও সরু এই সড়কে দুটি গাড়ি মুখোমুখি চলাচলে পর্যাপ্ত জায়গা না থাকায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। দৈনিক হাজার হাজার গাড়ি এই রাস্তায় চলাফেরা করে। পূর্বে 12 ফুট রাস্তা ছিল, 12 ফুট রাস্তার পাশাপাশি 3 ফুট করে 6 ফুট সোলিং ছিল। একটা গাড়ি যখন ক্রসিং করতে যাওয়া হতো তখন দেখা গেছে যে গাড়িটা সোলিং এর উপরে যখন একটা চাকা ফালাই দেওয়া হতো, এখানে গর্তের কারণে বিভিন্ন ভাঙ্গার কারণে এখানে দুর্ঘটনার সম্মুখীন হইতে হইতো। আমাদের একটা সিএনজি মাহেন্দ্র রাস্তার নিচে নামাই দিতে হইতো। ইট সোলিং অনেক সময় স্লিপ করে গাড়িটা পড়ে যেত। 3 ফিট 6 ফিট সোলিং তুলে যখন 18 ফিট করবে তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমাদের সড়কগুলো হওয়ার কারণে আমরা অনেকগুলো খুশি। আমরা দ্রুত কংকর ভাঙা শেষ করার চেষ্টা করব। এই রাস্তাটা হলে মানুষের অনেক উপকার হবে। দীঘিনালা রোডে গাড়ি বেশি হওয়ার কারণ সাজেক পর্যটক যায় অনেক বেশি। যদি 18 ফুট হয়ে যায় আশা করি দুর্ঘটনায় হবে না। সড়ক ও জনপদ বিভাগ বলছে, দুর্ঘটনা রোধে সড়কটি 18 ফুটে উন্নীত করার লক্ষ্যে দরপত্র শেষে ঠিকাদার প্রতিষ্ঠানকে কার্যাদেশও দেওয়া হয়েছে। আমরা যে ঠিকাদার অলরেডি আপনারা দেখেছেন যে কাজ শুরু করেছে। আমরা বিশ্বাস করি এই সড়কটি 18 ফিটে প্রশস্তকরণের কাজ শেষ হলে তাদের যে যাতায়াতের ঝামেলাগুলো ছিল এটি সুন্দর কোঠায় নেমে আসবে এবং তাদের যাতায়াতটা আরো নির্বিঘ্ন হবে এবং ঝুঁকিমুক্ত হবে বলে আমরা আশা প্রকাশ করছি। কার্যাদেশ অনুযায়ী নির্ধারিত 6 মাসের মধ্যেই সড়ক প্রশস্তকরণ কাজ শেষ করা হবে বলে আশা ঠিকাদার সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। লিবিয়া থেকে যুদ্ধের কারণে শূন্য হাতে ফিরে আসার পরও হাল ছাড়েননি মাগুরার সজীব মণ্ডল। দারিদ্র্য ও হতাশার মাঝেও নতুনভাবে পথ খুঁজতে তিনি বেছে নেন শশা চাষকে। 2 বিঘা জমিতে আধুনিক মাচা পদ্ধতিতে চাষাবাদ শুরু করে এখন প্রতিদিনই পাচ্ছেন ভালো ফলন ও আয়। সজীবের এই প্রত্যাবর্তনের গল্প এখন এলাকায় অন্য কৃষকদেরও অনুপ্রাণিত করছে। মাগুরার প্রতিনিধি সুজন মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ভাগ্য বদলের আশায় লিবিয়া পাড়ি দিয়েছিলেন মাগুরার সজীব মণ্ডল, কিন্তু যুদ্ধ শুরুর কারণে 1 বছরও থাকতে পারেননি সেখানে। শূন্য হাতে দেশে ফিরে পড়ে যান দারিদ্র আর হতাশায়, তবে হাল ছাড়েননি। শেষ ভরসা হিসেবে বেছে নেন কৃষিকে। 2 বিঘা জমিতে শুরু করেন শশা চাষ। লিবিয়ায় দেখা মাচা পদ্ধতিতেই শুরু করেন চাষাবাদ। এরপরেই শুরু হয় তার ভাগ্য বদল। ওই দেশে যুদ্ধ বাধার কারণে আমি দেশে ফিরার পরে আমি এসে এই চাষটা শুরু করি। এই চাষটা শুরু করে আমি অনেকটাই বর্তমান লাভবান। সজীবের সফলতা দেখে আশেপাশের কৃষকদের মধ্যেও তৈরি হয়েছে নতুন আগ্রহ। এই চাষটা প্রায় 2 বিঘা জমিতে আছে এবং এর ফলন মোটামুটি ভালো হয়েছে। 6 বছর ধরে সজীব মণ্ডল এই ক্ষেত করতেছে, ভালো লাভবান হয়েছে। এই দেয়া দিয়ে সবাই কিন্তু এই ক্ষেত করতে। সজীব মণ্ডলের চাষ দেখে আমাদের গ্রামে আরো অনেকেও চাষ করতেছে, বাজারে ভালো পাচ্ছে, সবাই লাভবান হচ্ছে। কৃষি কর্মকর্তারা বলছেন, আধুনিক পদ্ধতিতে শশা চাষ করলে উৎপাদন বাড়ে, কৃষকও লাভবান হন। বর্তমানে কেউ আধুনিক উপায়ে চাষাবাদ করে তাহলে তার বিদেশ যে স্বাবলম্বী হওয়ার দরকার নেই এবং সে দেশেই উৎপাদন বাড়াতে পারে এবং দেশের প্রয়োজনে কাজ করতে পারে।
বিদেশ থেকে শূন্য হাতে ফিরেও হাল না ছাড়া সজীব মণ্ডল প্রমাণ করেছেন পরিশ্রম আর সঠিক পরিকল্পনা থাকলে নিজের দেশের মাটিতেই বদলে দেয়া যায় ভাগ্য। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে অর্থ সংবাদ। প্রান্তিক খামারিদের নিরলস প্রচেষ্টার কারণে গরু আমদানি না করেও কোরবানি ঈদ উদযাপন করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বুধবার জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রথমবারের মতো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ধারাবাহিক সহায়তা দিতে পারলে জাতীয় অর্থনীতিতে তাদের অবদান বাড়বে। প্রাণী পালনের সময় তাদের প্রতি সহানুভূতিশীল হতে খামারিদের প্রতি আহ্বান জানান প্রাণী সম্পদ উপদেষ্টা। খামারিদের বিভিন্ন অসুবিধা দূর করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান উপদেষ্টা ফরিদা আক্তার। প্রাণী সম্পদ উন্নয়ন, প্রযুক্তি সম্প্রসারণ ও নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে সচেতনতা বাড়াতে আয়োজিত প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে এই অনুষ্ঠানে প্রথমবারের মতো 5টি ক্যাটাগরিতে 15 জনকে পদক দেয়া হয়। পরে তেজগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলা মাঠে আয়োজিত প্রাণী সম্পদ মেলা ঘুরে দেখেন উপদেষ্টারা। 3 দিন ব্যাপী এই মেলায় বিভিন্ন ধরনের গৃহপালিত প্রাণী প্রদর্শিত হচ্ছে। কোরবানির পরে যে চামড়া আসে সেটা শিল্প মন্ত্রণালয়ে দেয়া হয়, অথচ চামড়াটা আসে আমাদের এই প্রাণী সম্পদের পালন করা গরুর মাধ্যমে। আমরা চাই যে এটা আমরাই রক্ষণাবেক্ষণ করব এবং আমরাই সেটা বাজারে দেব। এত প্রতিকূলতার মধ্যেও এই পশু সম্পদের স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছি, এটা আমাদের জন্য বিশেষভাবে একটা কৃতিত্ব। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তি দ্বারপ্রান্তে ইউক্রেন ও রাশিয়া। এর অংশ হিসেবে মস্কো সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। সেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। পুতিনের দপ্তর ক্রেমলিন জানিয়েছে আগামী সপ্তাহে মস্কোতে এই বৈঠক হবে। এদিকে রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধ বন্ধে শান্তি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। তবে এখনও ছোট কিছু বিষয় সমাধান বাকি রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তারই অংশ হিসেবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের দেয়া শান্তি প্রস্তাবের আলোকে যুদ্ধ বন্ধে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। দক্ষিণ পূর্ব এশিয়ায় বন্যা ও ভূমিধসে প্রাণহানি বাড়ছে। স্মরণকালের ভয়াবহ বন্যায় ভিয়েতনামে এই পর্যন্ত অন্তত 91 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ বেশ কয়েকজন, ঘর ছাড়া লাখো মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ডাকলাক প্রদেশে প্রাণ গেছে 63 জনের। একাধিক অঞ্চলের সড়ক প্লাবিত ও ধসে পড়ায় ত্রাণ ও উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। ত্রাণ সহায়তার মোতায়েন করা হয়েছে হেলিকপ্টার। এদিকে থাইল্যান্ডে বন্যায় প্রাণ গেছে 13 জনের। এক সপ্তাহের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 2 কোটি মানুষ। শৃঙ্খলা প্রদেশে শত শত পর্যটক ও বাসিন্দা বাড়ি ও হোটেলে আটকা পড়েছেন। উদ্ধার কাজ চলছে। অন্যদিকে মালয়েশিয়ার 9টি রাজ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 12,500 বন্যা দুর্গতদের। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তর পূর্বাঞ্চলীয় কেলান্তান রাজ্য। এছাড়া ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে। সামাজিক বনায়নের নামে দেশের প্রাকৃতিক বনায়ন ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সেট। সংস্থাটি বলছে, রাষ্ট্রীয় ও বেসামরিক সংস্থার স্বার্থান্বেষী প্রকল্পের মাধ্যমে বাণিজ্যিক উদ্দেশ্যে সামাজিক বনায়নের নামে শালবন ধ্বংস, মধুপুর ও পার্বত্য চট্টগ্রামের রাবার চাষ ও জনগোষ্ঠীর জীবন ঝুঁকিতে ফেলা হয়েছে। সকালের রাজধানী সিরডা মিলনায়তনে প্রান্তিক মানুষ ও পরিবেশ নিয়ে গবেষণা প্রকাশনা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এই সময় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা ও জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা চাওয়া হয়। এবারে খেলার খবর।
আগামী 19 ডিসেম্বর পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দ্বাদশ আসরে, আর 16 জানুয়ারি হবে ফাইনাল। বিপিএল এর ম্যাচ মাঠে গড়ানোর আগে 17 ডিসেম্বর ঢাকায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। বিসিবিতে এক সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, ব্যাংক গ্যারান্টি শর্ত পূরণ না করলে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি নিয়ে নেবে বিসিবি। 6 দল নিয়ে হবে এবারে বিপিএল। পরাগ আরমানের রিপোর্ট। আগামী 30 নভেম্বর বিকেলে রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএল এর 12তম আসরের নিলাম। 6 দলের বিপিএল হবে এবার। ষষ্ঠ দল হিসেবে যুক্ত করা হয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে। নোয়াখালী ছাড়া অন্য দলগুলো হলো রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স। সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব জানান, ব্যাংক গ্যারান্টি দিতে ব্যর্থ হলে ফ্র্যাঞ্চাইজি নিয়ে নেবে বিসিবি। আমরা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়ে দিছি, এরা যদি ফুলফিল না করে এই সেম আমরা একেবারে স্ট্রেট লাইন, যে আমরা যদি তারা কেউ ধরেন চেক দিয়ে গেছে কিন্তু একটা ডেট দিয়ে গেছে উইনিং টাকা দিয়ে দিবে বা ব্যাংক গ্যারান্টি দিবে, যদি না দেয় ক্রিকেট বোর্ড ইজ রেডি টু টেক ওভার দ্য টিম। এবারের বিপিএল নিলামে অংশ নিতে 500-র বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছিল। তাদের মধ্য থেকে 250 ক্রিকেটারকে বাছাই করেছে বিসিবি। নিলামের কদিন আগে হঠাৎ করেই দল পেয়েছে নোয়াখালী। তার ব্যাখ্যা দিলেন সদস্য সচিব নিজেই। বাংলাদেশ টিমের লোকাল প্লেয়ার্সদের এই 15টা থেকে 16টা প্লেয়ার বেশি খেলবে, এই জন্য এই কনসিডারেশনে। প্লাস এটার সাথে আমাদের একটা সুবিধা আছে, 5টা টিমে যে ফিকচার করতে হয় তখন হয় কি এভরিডে 2টো করে খেলা দেওয়া যায় না, তো সেই জন্যে আমরা এই একটা টিম এক্সট্রা নিয়েছি। বিপিএল নিলামের আগে সর্বোচ্চ 2 জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। নিলাম থেকে অন্তত 2 জন বিদেশি ক্রিকেটারকে নিতে হবে। 4 বিদেশি ক্রিকেটারের জন্য $3,50,000 মার্কিন খরচ করতে পারবে দলগুলো। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। কোনো ব্যর্থতায় চিরস্থায়ী নয়, এবার তাই আয়ারল্যান্ডের কাছে পেয়ে জয়ের আশায় বুক বাঁধছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে জয় দিয়ে আইরিশদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু করতে চান টাইগার অধিনায়ক লিটন দাস। অবশ্য প্রায় মাসখানেক আগে এই মাঠে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে 3-0 হেরেছিল বাংলাদেশ। আগামীকাল সন্ধ্যা 6টায় শুরু হবে সিরিজের প্রথম টি-20। তার আগে ট্রফি উন্মোচন অনুষ্ঠানও হয়ে যায় বন্দর নগরী চট্টগ্রামে। আমি এখানেও চাই যে আমরা প্লেয়াররা টাফ সিচুয়েশনে পড়বো, বাট টাফ সিচুয়েশনে পড়ার পর যে জিনিসটা হয়েছে লাস্ট সিরিজে আমরা জিততে পারিনি, বাট এবার চেষ্টা করবো যেন ওখান থেকে টাফ থেকে বের হয়ে যেন ম্যাচগুলো উইন করতে পারি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জুলাই মানবতা বিরোধী অপরাধের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় বিচারপতিদের সই, সাজা পরোয়ানা পাঠানো হবে ইন্টারপোলে। লটারির মাধ্যমে 64 জেলায় এসপি পদায়ন ও বদলি, আগে কেউ নির্বাচনী দায়িত্বে ছিলেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। পদোন্নতি পেলেন 826 বিচারক। 50 থেকে 60% ভোট পড়লে নির্বাচন অংশগ্রহণমূলক হবে, জার্মান রাষ্ট্রদূত। নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিয়ে পশ্চিমাদের চাপ নেই পররাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে যে কোনো ভুল সিদ্ধান্তে জাতিকে চরম মূল্য দিতে হবে, মন্তব্য মির্জা ফখরুলের। গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান। নির্বাচন প্রতিহতের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সিএসির। কাল থেকে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়ের বাধা থাকছে না। এবং ভয়াবহ আগুনের সর্বশান্ত করাইল বস্তির বাসিন্দারা নতুন করে ঘর গোছানোর কাজে ব্যস্ত। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সহায়তা দেবে সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।